নিষেধ করবে ইনশাআল্লাহ। বাজিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওর নিশান। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক হুসাইন ইবনে সরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ত্রিধার শিক্ষার্থীদের সমন্বয়ে সুসংগঠিত একটি কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা বিচারের দাবিতে ছাত্র সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ, সংগ্রামী ভাইরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন জুলাই মাসে থেকে যে বিপ্লব ঘটেছে সে বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল তুলনাহীন। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল জনশক্তি গুম খুন হত্যার শিকার হয়েছে। ঠিক সেভাবে একইভাবে স্বাধীনতার যুদ্ধে গুম খুন মানুষ হত্যা হয়েছিল, ধর্ষণ হয়েছিল, আমার মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল। ঠিক একইভাবে 2024 এসে বাংলার স্বৈরাচার নামক আওয়ামী লীগ সরকার আবারও আমাদের উপরে সেই স্টিম রোলার চালিয়েছে। আমরা দমে যাইনি, আমরা জুলাই বিপ্লব এনেছি। আমরা আবার যদি কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াই, আবারও ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলার আবহাওয়ার ছাত্র জনতা আবারও বিপ্লব ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। সেটা কিভাবে? ভারত যখন স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে, ঠিক একইভাবে ৭১ এসে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ নাম হয়েছে। ঠিক সেই জায়গায় এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যরা যেভাবে বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে, ইংল্যান্ডের একটা পত্রিকা গার্ডিয়ান পত্রিকা আপনারা জানেন, গার্ডিয়ান পত্রিকাকে প্রতিবেদন এসেছে $220 মিলিয়ন বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের পরপরই ভারত লুট করেছিল। অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। ঠিক সেই জায়গায় থেকে বাংলাদেশে ভারত তাদের মদতদাতা তাদেরকে পরিচালিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, ঠিক সেই সময় আবারও বাংলাদেশে ভারত পানি দিয়ে আগ্রাসন চালাচ্ছে। এতে আমরা ঘ্রাণ পাচ্ছি। তারা যে 10টা আমাদের সাথে চুক্তি করেছে সেই চুক্তি আবারও এই সরকারের মাধ্যমে ফিরিয়ে আনতে চায়। অতএব আমরা বলতে চাই, যতই নির্লজ্জ করুন পারবেন না বাংলার ছাত্র জনতা রুখে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, ভারতের সাথে কৃত সকল গোলামীর চুক্তি বাতিল করতে হবে। ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াত দফতর সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ছাত্র জনতা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1952তে আমরা রক্ত দিয়েছিলাম, পরবর্তীতে আমাদের কোনো লাভ হয়নি। কিছুদিন যেতে না যেতে আবার 1962তে আমরা রক্ত দিয়েছি, এরপর আবার 64তে রক্ত দিয়েছি, 1969 রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, পরবর্তীতে আমরা 1971 সালে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এরপরে আবার
কিছুদিন আগে 24-এর 5ই আগস্ট আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের সেই রক্ত দেওয়া, জীবন দেওয়া লাভ হয় নাই, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নাই। কারণ সেই 5ই আগস্ট যেতে না যেতেই সেদিন রাত্র থেকেই আমাদের জ্বালাও প্রায় শুরু হয়ে গিয়েছে। একদল কর্মী বাহিনীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছে, বিভিন্ন হত্যা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা লক্ষ্য করতেছি আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, আমাদেরকে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা বারবার মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহকদেরকে রক্ত দিয়ে, জীবন দিয়ে ক্ষমতা এনেছি, বারবার এরা ক্ষমতা এসে আবার সেই একই পর্যায়ে ছাত্র জনতাকে ঠেলে দিয়েছে। সুতরাং আমরা আর মানব তন্ত্র মন্ত্র রচিত যারা আছে, মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহকদেরকে আর আমরা ক্ষমতা নেওয়ার জন্য, তাদেরকে জীবন দিতে বাধ্য করার জন্য আমরা আর ছাত্র জনতা জীবন দিতে চাই না। এবার যদি জীবন দিতে হয়, এবার যদি রক্ত দিতে হয়, তাহলে এই ছাত্র জনতা ইসলামের জন্য রক্ত দিবে। এই ইসলামের জন্য এবার যদি জীবন দিতে হয়, তাহলে ছাত্র জনতা ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন দিবে। সুতরাং ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য, সেই সোনালী দিন ফিরে আনার জন্য এই ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আমরা সজাগ আছি, প্রস্তুত আছি আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য, ও তারপরে আমাদের ইসলামের হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে বক্তব্যের প্রোটোকল অনুযায়ী বক্তব্য আগেই রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কে এম আতিকুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা কে এম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। সাদাকাল্লাহুল আযীম। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের ছাত্র ভাইরা, আজকে যেই সময়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, গত বছরের চাইতে এই সমাবেশটির আবেদন অনেকটা ভিন্ন। গত সমাবেশে আমাদের বক্তব্য ছিল জালিম, স্বৈরাচার এবং ফ্যাসিস্টের পতন ঘটানোর লক্ষ্যে। সেই পতন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। পতন জালিমের হয়তো হয়েছে, সাময়িকভাবে অনেকেই পলাতক রয়েছেন, অনেকে বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে জুলুমের কিন্তু পুরোপুরি অবসান হয়নি। কারণ আমরা এই ছাত্র আন্দোলনের যেই ভাইরা সংগঠন করেন, তারা সবাই জানেন আপনাদের সংগঠনের লক্ষ্য হলো সমাজের সকল স্তর থেকে জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটানো। একজন জালিমের পতন ঘটলেই কিন্তু জাহিলিয়াতের পতন ঘটে না। জাহিলিয়াত আমাদের সমাজের একদম উঁচু স্তর থেকে নিচু স্তর সব জায়গায় জাহিলিয়াত আসন গেড়ে বসে আছে। এই জাহিলিয়াতের পতন ঘটাতে হলে আমাদের আরো অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের এদেশের অধিকাংশ মানুষকে সত্যের পথে আনতে হবে, ন্যায়ের পথে আনতে হবে। আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে যেরকম সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, সেরকম আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। সংগ্রামী বন্ধুগণ, আজকে ছাত্ররা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে একজন জালিম, স্বৈরাচার, ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের টার্গেট ছিল, টার্গেট পূরণ হয়েছে। বাকি যে কাজ আছে, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করার উচিত ছিল,
কিন্তু তাদেরকে আমরা এখনো কিন্তু পুরোপুরিভাবে সক্রিয় ভূমিকায় আমরা দেখছি না। কদিন আগেও বিডিআরদের আমাদের আনসারদের দমন করার জন্য ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে। কেন? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই? তাহলে ছাত্রদেরকে যদি এভাবে মাঠে নামতে হয়, তাহলে ছাত্ররা যদি আগামী 1 বছর 2 বছর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব বিষয় খেয়াল রাখতে যায়, এই ছাত্ররা তো মেধা থেকে পিছিয়ে যাবে, তাদের তো পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, আজকে এই ছাত্রদেরকে বিভিন্নভাবে অনেকে মিসগাইড করতে পারে, অনেকে ছাত্রলীগের মতো সেই চরিত্র ধারণ করতে পারে এই ছাত্রদের মধ্যে। তখন এই ছাত্ররা যে ভালো উদ্দেশ্য নিয়ে একটি দেশের পরিবর্তন ঘটিয়েছে, একটি সরকারের পরিবর্তন ঘটিয়েছে, একদল জালিম স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, সেই লক্ষ্য কিন্তু বাধাগ্রস্ত হবে। আমাদের অনেক ছাত্র বিগতে পা বাড়াতে পারে। এজন্য যেমন একটা বিষয় বলেই শেষ করতে চাই, ইদানিং আমাদের গ্রামগঞ্জে পর্যন্ত অনেক স্কুল কলেজের সম্মানিত শিক্ষক যারা নিরপরাধ, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটি গোষ্ঠী বিশেষভাবে উস্কিয়ে দিয়ে ছাত্রদেরকে দিয়ে শিক্ষকদেরকে অপমানজনকভাবে জুতার মালা গলায় দিয়ে তাদেরকে পদ থেকে বাধ্য করছে। এটা কিন্তু খুব একটা খারাপ নজির। একজন শিক্ষক দোষ করলে সেই বিচারের ভার হলো দেশের নিয়ম অনুযায়ী অথবা স্থানীয় মুরব্বীদের, স্থানীয় অভিভাবকদের। ছাত্ররা যদি শিক্ষকের সাথে বেয়াদবি করা শুরু করে, এর ফলাফল কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বেয়াদব হওয়ার মাধ্যমে তৈরি হবে। এই অবস্থার অবসান আমরা চাই। ছাত্রদেরকে আদব শিক্ষা করতে হবে, শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করতে হবে। শিক্ষক যদি জালিম হয়, শিক্ষক যদি অন্যায় করে, সেটা ঠিক করার জন্য ভিন্ন প্রক্রিয়া আছে। কোন ক্রমে শিক্ষকদেরকে ছাত্রদের মাধ্যমে অপমানিত করা, এটা একটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই অভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হবে। এই জন্য আমাদের সরকারকে, অন্তর্বর্তী সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। সকল ছাত্র জনতাকে আগামী দিনে সকল স্থান থেকে জাহিলিয়াতের পতন ঘটানোর মাধ্যমে সত্যিকারের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, একটি রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে ভুল নীতিতে দেশ চলেছিল তারই ফলাফল ছিল। এখন সেই স্বৈরাচারের পতন হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু ওদের কাজ বাকি রয়ে গিয়েছে। সেই কাজটা হলো যেই ভুল নীতি, যেই ভুল পদ্ধতি এই স্বৈরাচারকে জন্ম দিয়েছিল, সেই পদ্ধতি, সেই সিস্টেম, সেই নীতি, সেই সংবিধানকে বদল করতেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বারংবার বলে আসছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নীতির পরিবর্তন চাই। যদি সেই নীতির পরিবর্তন না হয়, তাহলে এক হাসিনা স্বৈরাচার ছিল, পরবর্তী দেখা যায় আবার আরেকজন স্বৈরাচার জন্ম নিয়েছে। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার লক্ষ্যতে অটুট রয়েছে। আপনাদেরকে বলবো, আমাদের যে সংগ্রাম চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই মাটির থেকে উদ্ভূত, এই মাটির হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য সমর্থিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলাম বিরোধী নীতির কোনো প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকায় এ পর্যায়ে ছাত্র সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুগণ, সমাবেত আমার প্রাণপ্রিয় ছাত্র জনতা ভাইরা, আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ঐতিহাসিক শাহবাগে এখানে আমরা সমাবেশ করছি। আমরা এই মাসের আগস্টের 5 তারিখে আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। দীর্ঘ সংগ্রামের পর, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, অসংখ্য রক্তের বিনিময়ে, অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো তরুণ ছাত্রের প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী স্বৈর শাসনের পতন ঘটিয়েছি। কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ফ্যাসিবাদের প্রেতাত্মারা কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন কি পয়েন্টে বসে আছে। আমাদের ভুলে গেলে চলবে না, আজকে আমরা যেই ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এখানে কথা বলছি, সেই ভারত রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র। অনেকে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে, আসলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। অতীতের কর্মকাণ্ড প্রমাণ করে ভারত আমাদের বন্ধু নয়। ভারত আমাদের একটি দুষ্ট প্রতিবেশী। বারবার আমরা ভারত কর্তৃক বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হই। তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে। তারা চায় বাংলাদেশে যেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কূটনীতি যাতে ভারতের কথা চলে। ঠিকই ঠিক না? আমরা যে একটি স্বাধীন দেশ, আমাদের যে একটি স্বকীয় সত্তা রয়েছে, এটা তারা মানতে নারাজ। এই জন্যে ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র নয়, প্রতিবেশী রাষ্ট্র। তবে আমরা ভারতের সাথে বিরোধ চাই না। যুদ্ধ হয়েছিল যে মৌলিক 3টি দাবিকে সামনে রেখে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সাম্য। এটা শুধু স্লোগানে ছিল। বাস্তবে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, বিগত 53 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কেউই জনগণের এসব অধিকার বাস্তবায়নের জন্য আন্তরিক ছিল না। বরং এই আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের এই চেতনাগুলিকে তারা ধ্বংস করেছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি দাঁড় করিয়ে যারা আওয়ামী লীগ করত, যারা ফ্যাসিবাদের দোসর, তাদেরকেই তারা মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করত। আর বৃহত্তর জনগোষ্ঠীকে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলে তাদেরকে শোষণ করত, নির্যাতন করত, জুলুম করত, গুম করত, খুন করত। আমাদের অবাক লাগে যে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের পতন হবে, ফ্যাসিস্ট সরকারের পতন হবে, এটা দেশবাসী ভেবেছিল। এবং একদিন না একদিন তাদের পতন আমরা প্রত্যক্ষ করবো, এটাও ভেবেছিলাম। কিন্তু তারা যে এভাবে দেশ ছেড়ে পালাবে, এটা আসলে আমরা ভাবতে পারি নাই। তার মানে তাদের পাপের পাল্লা এত ভারী, তা নিজেরা জানতো যে তারা এই দেশে থাকার মতো পরিবেশ তাদের নেই। তাদের এদেশের আইনের মুখোমুখি হওয়ার মতো সৎ সাহসও নেই। এই জন্য শেখ হাসিনা যখন পালিয়েছে, তার সাঙ্গ পাঙ্গরা
তার সাথের মন্ত্রী এমপিরা, তার দলের লোকজন যে যেখানে পেরেছে সে তাদের প্রিয় রাষ্ট্র ভারতে পালানোর জন্য তারা লাইন ধরেছে। হ্যাঁ, তারা ইসলামপন্থীদেরকে, আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দালাল, ঠিক না? অথচ বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানে কিন্তু পালায় না। কোন টুপিওয়ালাই পর্যন্ত পাকিস্তানে পালিয়েছে? আর তোমরা তো ক্ষমতা যাওয়ার যখন আলামত শুরু হয়েছে তখনই তোমাদের প্রিয় দেশে পালানো শুরু করছে। কারা কোন দেশের দালাল এখন পরিষ্কার হয়ে গেছে। তোমরা যে ভারতের দালাল এটা আমরা আগেই বলেছিলাম, এখন তোমরা নিজেরাই প্রমাণ করেছ। এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য আবার নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছ। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে ভয় পায় না, ভারতকে ভয় পাই না আমরা। ভারতের উস্কানিতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করবেন না। আরেকটা বিষয় আমরা বলতে চাই, আজকে আমরা এই বিগত দীর্ঘদিনের জুলুম শোষণ নির্যাতনের পরিবর্তনের জন্য এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান এই যে দুঃশাসন মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এখন এই বাংলাদেশে দাঁড়িয়ে যদি কেউ আগের স্বপ্ন দেখেন, বিগত দিনের রাজনীতির স্বপ্ন দেখেন, প্রতিহিংসার রাজনীতি করার জন্য পাগল পাড়া হয়ে গেছেন। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি বলেছেন যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? আমি জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? বিগত স্বৈর শাসক ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ যাদেরকে দীর্ঘদিন মৌলবাদী বলেছে, আপনি কি তাদেরকে মৌলবাদী বলেছেন? আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে থাকেন, বিএনপির জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে প্রত্যেকবারই এই মৌলবাদীদের হাত ধরে গিয়েছে। এই মৌলবাদী শক্তির উপরে ব্যবহার করে তাদের সহযোগিতায় তারা ক্ষমতায় গিয়েছিল। তাহলে আগে ভুল স্বীকার করেন যে আমরা অতীতে যে মৌলবাদীদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছি, মৌলবাদীদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছি, এটা আমাদের ভুল ছিল। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। আপনারা এ সমস্ত ফালতু কথা বলেন বিভক্তির বীজ বপন করবেন না। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এখানে আদর্শের ভিন্নতা থাকতে পারে, ধর্মের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে আপনারা বলবেন উমুককে ক্ষমতায় যেতে দিব না, উমুককে ক্ষমতায় যেতে দিব না, এটা কিন্তু হবে না। ক্ষমতায় কে যাবে নির্ধারণ করার মালিক জনগণ। জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে। আপনি বলার কে? আওয়ামী লীগের সমস্ত দম্ভ করত, এই দম্ভ করার কারণে তাদের আগে পরিণতি হয়েছে। আজকে ফখরুল ইসলাম সাহেবের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, জনগণকে আর বিভক্ত করবেন না, আর শক্তিকে আর দুর্বল করবেন না। এই বাংলাদেশের শক্তি হলো জনগণের ঐক্য, দেশপ্রেমিক জনতার ঐক্য। এই ঐক্যকে আপনারা দুর্বল করবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিভক্ত করবেন না। আমরা একটি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা এবার যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, আলামত কিন্তু ভালো নয়। আর 5ই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে দখল পাল্টা দখল শুরু হয়ে গেছে। আমরা তো এটা চাই নাই। আমরা বিগত 53 বছরের রাজনীতি সংস্কৃতি পরিবর্তন চেয়েছি, আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি। আমরা শুধু ক্ষমতার হাত বদল চাই নাই। এক স্বৈরাচারের কবল থেকে আমরা আরেক স্বৈরাচারের কবলে দেশ পতিত হোক, এটা আমরা চাই না।
আজকে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা, ছাত্র ভাইরা যে সাহসিকতার সাথে নেতৃত্ব দিচ্ছে, আমি বলবো কাজ আরো অনেক বাকি, যাতে আমাদের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সুফল কেউ কেড়ে নিতে না পারে, যাতে এই বিপ্লবের অর্জন কেউ কেড়ে নিতে না পারে, এই বিপ্লব যাতে কেউ ব্যর্থ করে দিতে না পারে, এই জন্য আমাদেরকে আরো কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কে কোন মতের, কে কোন আদর্শের, এটা এখন দেখার বিষয় নয়। প্রত্যেকে তার অধিকার নিয়ে যেতে বাংলাদেশে বসবাস করতে পারে, তার রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু সুরক্ষিত থাকে, মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে, এজন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা ইসলামের আদর্শের আলোকে একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ইসলামের কথা বলি শুধু এই জন্য না যে এখানে শুধু মুসলমানরা সুবিধা পাবে বা ইসলামপন্থীরা সুবিধা পাবে, বিষয়টা এমন নয়। কারণ ঐতিহাসিকভাবে সত্য হলো ইসলামে সাম্য আছে, ইসলামে মানবাধিকার আছে, ইসলামে মানবিকতা আছে, ইসলামে ন্যায় বিচার আছে, সুবিচার আছে। এই জন্য আমরা মনে করি ইসলামের আদর্শের আলোকে যদি আমাদের সমাজ গঠিত হয়, সমাজ বিনির্মিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সবাই সবার অধিকার পাবে, বৈষম্য নির্মূল হবে, দুর্নীতি উচ্ছেদ হবে। এজন্য আমরা ইসলামের আদর্শের কথা বলি, কিন্তু ইসলাম সকলের স্বার্থ সুরক্ষিত করবে ইনশাআল্লাহ। কেউ বঞ্চিত হবে না এবং কেউ তাদের অধিকার হারা হবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাতে ছাত্র সমাজের হৃদয় জয় করে এদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অতন্ত্র ভূমিকা পালন করতে পারে, এই জন্য আমরা আশা ব্যক্ত করি। আরেকটি বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ, এখন কিন্তু সব জায়গায় একটা অস্থিরতা আছে, এটাকে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আর নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে, নির্বাচন কবে হবে এটার একটা সুস্পষ্ট একটা রোড ম্যাপ এটাও জনগণ চায়। হ্যাঁ, আপনাদের হাতে কিছু কাজ আছে, আমরাও জানি। এখানে দলীয় প্রশাসন সব জায়গায় আছে এবং সব জায়গায় দলীয়করণ হয়েছে, এগুলোকে নিউট্রালাইজ করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। এ সমস্ত সংস্কার কাজ করার জন্য হয়তো কিছু সময় লাগবে, কিন্তু এই কাজগুলো আপনারা কবে করতে চান, কিভাবে করতে চান, তারপর কবে নির্বাচন দিতে চান, এই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা জাতি প্রত্যাশা করে, যাতে নাকি কেউ ভিন্ন কোনো বিষয় এখানে ভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করতে না পারে। এই জন্য আপনার উপর অনুরোধ থাকবে, আপনারা একটা স্পষ্ট দিক নির্দেশনা দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, ছাত্ররা যতদিন বলবে ততদিন আমরা থাকবো, এটা অনেকটা দায়হীন কথা। আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আপনারা যে জায়গায় আছেন সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে, অতএব দায় এড়ানোর মতো কথা আশা করি আপনারা বলবেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে ছাত্র সমাজকে এবং যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের উপর সমবেদনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ, বাংলা কলেজ থেকে বিশাল বিশাল মিছিল এসে আমাদের সমাবেশস্থল কানায় কানায় পরিণত হয়েছে। আমরা সমাবেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে আমরা সকলেই যার যার অবস্থানে বসে পড়ব। আমরা সমাবেশকে শৃঙ্খলভাবে শেষ করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ছাত্র সমাবেশে এ পর্যায়ে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ চৌধুরী। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বেলাল আহমদ চৌধুরী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মানবতার মুক্তির সংগঠন
ইসলামী ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ সময় পরে আজকে আমরা মুক্ত বাতাসে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কিরকম নৈরাজ্য সৃষ্টি করেছে, কিরকম উলামায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, আমরা সব দেখেছি। আমরা দেখেছি ছাত্রলীগ দর্শনের সেঞ্চুরি করেছে, আমরা দেখেছি ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের বোনদেরকে নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখেছি বরিশালে মুফতি ফয়জুল করিমের উপর যেভাবে নির্যাতন করে রক্তাক্ত করেছে, সেই দিন আমরা বুঝে গিয়েছিলাম এই স্বৈরাচারের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। বন্ধুগণ আমার, আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। যদি আজকে বলতে চাই, এই বাংলাদেশের উপরে যদি কোন শগুনের তাবা যদি আবারও আসে, তাহলে ছাত্র সমাজ অতীতের ন্যায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে চলে গিয়েছি, আমরা শাহাদাত বরণ করতে প্রস্তুত হয়েছে। সুতরাং আমি আহ্বান করব, আমরা অতীতে যেভাবে ইসলামী আন্দোলন, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে সকল শক্তি আমরা মিলে সকল জালিমের উৎখাত করে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। সবাইকে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। ছাত্র সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব, উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলনের সুযোগ্য সভাপতি নুরুল বশর আজিজি সাহেব, উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ 17টি বছর ধরে আমরা যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, এই আওয়ামী জুলুম তন্ত্রের, এই শেখ হাসিনার স্বৈরাচার তন্ত্রের যারা শিকার হয়েছি, ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অসংখ্য ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আজকে আমাদের এই ইসলামিক সংগঠনগুলোর উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন, শত শত খ্যাতনামা আলেমদেরকে জেলখানায় প্রেরণ করেছেন এবং আপনার কোনো জায়গায় কোনো মাহফিল করতে দেয়া হয়নি। তারা প্রশাসন থেকে তাদেরকে বাধা দিয়েছেন এবং প্রশাসনদের জিজ্ঞেস করলে বলছেন যে উপর থেকে নিষেধ আসে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ কারো একার কর্তৃত্ব নয়, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে ইতিমধ্যে দেখেছি অনেক ষড়যন্ত্র চালানো হচ্ছে। এই ষড়যন্ত্রকে এদেশের ছাত্র সমাজ রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমার ইতিমধ্যে দেখেছি
বিভিন্ন জায়গায় অনেক ষড়যন্ত্র চালাচ্ছে এবং অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দখলদারিত্বের নামে যেই কার্যক্রমগুলো চালাচ্ছে, এই বাংলার মাটিতে কোন জায়গায় কোন দখলদারিত্ব দেওয়া হবে না। এই বাংলাদেশে কোন ধরনের কোন আনন্দের উপরে নির্বিচার করা হবে না। আলেম সমাজ সব সময় ঐক্যবদ্ধ ছিল, সব সময় ঐক্যবদ্ধ আছে। এই আওয়ামী পেশিবাদের যিনি প্রধান, এই শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে এনে এই সকল হত্যা মামলার বিচার এই দেশের মাটিতে করার জন্য এখন যে সংসদ রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এই জন্য এই দেশে স্বাধীন করিনি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ আপনাদের একক আধিপত্যের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেনি। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখছেন আশিকুর রহমান জাকারিয়া। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের অংশীজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাই নুরুল বাশার আজিজি। আজকের এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সহ মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও সমমান ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা। ইসলামী ছাত্র আন্দোলন আজকে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটি সময় করতে যাচ্ছে যখন বাংলাদেশ একটি স্বৈরাচার শাসককে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই দেশকে সুসংগঠিত করার জন্য কাজ করছে। এই স্বৈরাচারকে বিদায় করার জন্য দেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন নিজ নিজ অবস্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কৃতিত্ব নয়, এটি এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠনের কৃতিত্ব। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছে এবং এই ব্যানারের মাধ্যমেই স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এই স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের শত শত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং এই শহীদ ভাইদেরকে যারা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিভিন্ন স্তরের পুলিশ সহ যে সমস্ত বাহিনী তাদেরকে শাহাদত করেছে, তাদেরকে হত্যা করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের হত্যাকারীদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিশেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে আজকে এই ছাত্র সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, যারা এদেশে ইসলামী খেলাফত আলা মিনহাজিন নবুয়া এর কাজ বাস্তবায়নের জন্য কাজ করেছেন যাচ্ছেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
হ্যালো, ধন্যবাদ। ছাত্র সমাবেশের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন জাকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাইকে চমনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে আজকের এই ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি নুরুল বশর আজিজি, বিচক্ষণ সঞ্চালক মুনতাসির আহমেদ সহ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি পীর সাহেব চরমনায়, বিশেষ অতিথিবৃন্দ, বন্ধু প্রতিম ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সার্বিকভাবে সফলতা কামনা করছি। সংগ্রামী ছাত্র জনতা, ১-২ মিনিটে বক্তব্য শেষ করব। তবে আমরা বলে রাখতে চাই, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সমাজ, ছাত্র নেতৃত্ব যেভাবে কাজ করছে, আমাদের জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, আহলে হাদিস ছাত্র সমাজ, আহলে হাদিস যুব সংঘ সহ ছাত্র জমিয়ত সহ যারা এদেশের ছাত্র জনতাকে কোরআন এবং সুন্নাহ বলে, পবিত্র কোরআন এবং সুন্নাহ বলে তাদেরকে সুসংগঠিত করছে, সবাইকে প্রাণ ঢালাস অভিনন্দন। আপনারা এদেশকে একটি ইসলামের বাগানে পরিণত করেন, সে প্রত্যাশা শুরুতেই রইল। শুরুতে কথা বলতে চাই, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগকে কাজে লাগিয়ে স্বৈরাচার হাসিনা এদেশের আলেম ওলামা শীর্ষ নেতৃত্বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ শেখ হাসিনার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কোন শাসক গণভবন থেকে পালায় নাই, শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছিল। আজ এই শাহবাগ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে। কাজেই আমরা বলতে পারি, আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। আমার ভাইরা, বক্তব্য শেষ করবো এক কথা বলে। আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন, এই আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি, কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল, শুধু পানি আগ্রাসন নয়, গণহত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে গোসল করাতে চেয়েছিল ভারত। আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলককলি মুখ্যমন্ত্রী, রাতের ভোটের নিশিরাতের ভোটের রানী, স্বৈরাচার পলাতক শেখ হাসিনা সেটা এটাকে বাস্তবায়ন করেছিল। কাজেই সাধু সাবধান, ভারত অনেককে বন্ধু বলেন, এক কথাই বলবো, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। পরিশেষে বলি, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। আমি সাথী বন্ধুগণ, ছাত্র সমাবেশের পর্যায়ে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা রহমতুল্লাহ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি, এই সমাবেশে উপস্থিত হয়েছি। একই সাথে বিগত দিনে বাংলাদেশকে যারা একটি করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে এখানে বসেছি। এরা বাংলাদেশে পানি আগ্রাসন চালিয়েছে, এরা বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়, এরা বাংলাদেশের ছাত্র সমাজের উপরে শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে তারা একটি শিক্ষার্থীদের উপরে এমন একটি আগ্রাসন চালিয়েছে যে আগ্রাসনের মাধ্যমে মাদক দিয়ে ছাত্র যুব সমাজকে ধ্বংস করতে হয়েছে। আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। এখানে আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে সবচেয়ে ওরা বেশি ভয় পায়। বাংলাদেশের মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ অনুসারে, এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ভিত্তি করে। সেই স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তি করে যদি কোনো ঐক্যবদ্ধ জনশক্তি তারা দেখতে পায়, তারা সবচেয়ে বড় ভয় যেটা পায় সেটা হলো বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। এরা চেয়েছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিয়ে একটি করদ রাজ্যে পরিণত করতে। তারা কি পেরেছে? বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের যে দুর্বিসন্ধি ছিল সেটা কখনোই বাস্তব হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। হ্যালো, সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্র সমাবেশে পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের ছাত্র সমাবেশের উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সর্বস্তরের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমরা 71 সাল পরবর্তী দেখে আসছি উত্তরবঙ্গে ভারতের পানি আগ্রাসনের প্রতিফল আমরা দেখে আসছি। এটা আমাদের মধ্যে অনেকটা সয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতের যে নদী আগ্রাসন সেটা আমাদের সিলেট অঞ্চলের মানুষের মধ্যেও প্লাবিত করছে। কিন্তু এই বছরে আমরা দেখলাম শেখ হাসিনা পলায়নের পরে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা মানুষকে প্লাবিত করেছে। আমরা ভারতকে বন্ধু হিসেবে যারা দেখি, ভারত বাংলাদেশের কোনো সময় বন্ধু ছিল না। 47 সালের পর থেকেই ভারতের যেই নেহরু ডক্ট্রিন ছিল তার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে তারা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। এই মোদী হিন্দুত্ববাদী সরকার সেই কাজটাকে আরো সামনে অগ্রসর করার জন্য তাদের হিন্দুত্ববাদী প্রজেক্ট নিয়ে সামনে এগোচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আন্তর্জাতিক শক্তির সাথে, বহির্বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করার সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সাধারণ মানুষের মূল্যবোধকে সামনে রেখে আপনারা চুক্তি করবেন, মানুষ আপনাদের সাথে থাকবে। না হলে গত 17 বছরের স্বৈরাচার সরকার শেখ হাসিনা মানুষের মূল্যবোধকে উপেক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে যেই চুক্তি করার মাধ্যমে গণবিচ্ছিন্ন হয়েছে,
গণভবন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের পরবর্তী যে কোনো সরকার যদি আবারও দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে, তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, এই স্বৈরাচার সরকার 2008 অথবা 9 সাল পরবর্তী যে গণহত্যা চালিয়েছে, সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমাদেরকে আদল কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আজকে যারা খুনিকে শাস্তি দেওয়ার ব্যাপারে যাদের মায়া কান্না হয়, তাদের মনে রাখতে হবে, মাজলুম জালেমকে বিচারের আওতাভুক্ত না করা হলে মজলুমের উপর আবার জুলুম করা হবে। এই জন্য যারা মজলুম হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য, সুষ্ঠু বিচার পাওয়ার জন্য, যারা খুনি, যারা স্বৈরাচারের দোসর, তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের শাস্তির সম্মুখীন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে তাদের সংগঠন আরো গতিশীল হোক এবং তাদের কার্যক্রমের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার কাজ আরো সুগম হোক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, জননেতা অধ্যাপক নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ভারতীয় পানি আগ্রাসন স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নিহত বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই জনসভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবকে চরমনায়, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের মহাসচিব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ছাত্র তৌহিদি জনতা। জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমি ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে বিষয়টা আমি সবসময় বলি, সেটা হলো ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের নমুনায় চরিত্র গঠন। ইসলামী ছাত্র আন্দোলন অভিভাবকদের চিন্তার অবসান। ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের পদচারণ। ইসলামী ছাত্র আন্দোলনকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভারত এই দেশে আগ্রাসন শুধু সমকালীন সময় চালায়নি। 1971 সালে 16 ডিসেম্বর তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে বর্তমান সওয়ার্দী উদ্যানে পাক হানাদার বাহিনীর সারেন্ডার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ সর্বাধিক নায়ক জেনারেল ওসমানীকে এই অনুষ্ঠানে উপস্থিত দেওয়া হয়নি। তার হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, তখন অদৃশ্য দিকে তার গন্তব্য দেওয়া হয়েছে। এই সারেন্ডার অনুষ্ঠানে ভারতের জেনারেল আরোয়ারার কাছে এই পাক হানাদার বাহিনীকে সারেন্ডার করা হয়েছে, কিন্তু এই সারেন্ডারের দাবিদার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর। ভারত সেই সারেন্ডার অনুষ্ঠান থেকে এই দেশের আগ্রাসন শুরু করেছে। মুক্তিযুদ্ধের 9 সেক্টরের কমান্ডার মেজর জলিল যশোরের ক্যান্টনমেন্ট থেকে যখন ইন্ডিয়ান বাহিনীরা আমিরের আগমন শুভেচ্ছার
শুনতে পাই পীর সাহেব চরমনাই, যোগ্য নেতা পাইছি ভাই পীর সাহেব চরমনাই, ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, থাকবে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধের 9 সেক্টরের কমান্ডার মেজর জলিল হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে যখন যশোর ক্যান্টনমেন্ট থেকে ইন্ডিয়ান বাহিনীরা অস্ত্র এমনকি বাথরুমের প্যান পর্যন্ত খুলে নিতে চেয়েছিল, তখন মেজর জলিল হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ করেছিল। কিন্তু শেখ সাহেবের একটি অর্ডারে এই বাংলার মাটিতে প্রথম অ্যারেস্ট করা হয় মেজর জলিলকে। সুতরাং আওয়ামী লীগ সরকার, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনা সেই সারেন্ডার অনুষ্ঠান থেকেই আপনারা কবর রচনা করে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, এদেশের বাংলার স্বাধীনতা যখন আমরা অর্জন করেছিলাম তখন 7 কোটি জনসংখ্যা ছিল, শহীদের সংখ্যা ছিল 30 লাখ। এখন বর্তমানে এই দেশের জনসংখ্যা 20 কোটি। অতএব ভারত তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে 30 কোটির জায়গায় 90 কোটি লোক শহীদ শাহাদাত বরণ করবে, কিন্তু ভারতের কোনো এজেন্ডা এই দেশের মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুতরাং ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহতই করতে হবে। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক ছাত্র সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই। মঞ্চে উপস্থিত আছেন সংগ্রামী সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই, সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সহ জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে আমাদের মাথার উপর থেকে এক জগদ্দল পাথর বিদায় নিয়েছে। আমরা দেখেছি গোটা বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা একটা বন্দী দশার মধ্যে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমাদের কারারুদ্ধ অবস্থার মতো ছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে পথ চলতে পারতাম না। ঘর থেকে বেরোলে আবার ঘরে ফিরে যেতে পারবো সেই নিশ্চয়তা আমাদের ছিল না। কিন্তু বাংলাদেশের বর্তমান সুপার পাওয়ার ছাত্র সমাজের বিপ্লবী আন্দোলনের কারণে, সকল মহলের অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে এই কুখ্যাত স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এই স্বৈরাচারিণী খুনি দেশে থাকতেও যেমন জ্বালাইতো, বিদেশে গিয়েও জ্বালানো শুরু করছে। বাংলাদেশে টিকতে না পারে তার প্রভু মোদির কাছে গিয়ে হয়তোবা তাকে কুপরামর্শ দিয়েছে, আর সেই কুপরামর্শের কারণেই বাঁধ খুলে দিয়ে আমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে পানিতে চুবে মারার অশুভ পরিকল্পনাও করেছে। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়ে স্বাধীনতার সীমানাঙ্কন করেছে। এত সহজে বাংলাদেশকে চুবিয়ে মারা সম্ভব নয়। তোমরা আমার ভাইদেরকে অবমুক্ত রাখতে চেয়েছো, তোমরা আমার ভাইদেরকে চুবিয়ে মারতে চেয়েছো। গোটা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী অঞ্চলে গিয়ে ভাইদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্বাধীনতা রক্ষা করা। এখানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। আমি আমার একটি কথা বলে শুধু বক্তব্য শেষ করব। ছাত্র এবং ওস্তাদের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক। ছাত্র এবং ওস্তাদের সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে তাহলে সেই জাতির পতন অনিবার্য হয়। আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা সকল নির্যাতন নিপীড়ন জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আমাদের আচরণ কখনো এমন হওয়া উচিত নয় যে দেশের মানুষ আমাদেরকে বেয়াদব হিসেবে আখ্যা দিতে পারে। ঠিক কিনা ভাইরা? আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধানের দায়িত্বে ছিলেন কিংবা শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে হতে পারে অনেকে অনৈতিক আচরণ করেছেন, অন্যায় আচরণ করেছেন, কিন্তু একজন শিক্ষক ভুল করতে পারে, একজন ছাত্রের কাছে সে কখনো অপরাধী নয়। যেই প্রক্রিয়ায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা অন্যান্য শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং পদত্যাগ করাতে গিয়ে তাদের সাথে যে আচরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষ, প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে না। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের পক্ষ থেকে এই বিষয়ে একটি মেসেজ যাওয়া উচিত। শিক্ষক ভুল করতে পারে, একজন শিক্ষক সে অপরাধ করতে পারে, কিন্তু ছাত্রের কাছে অপরাধী নয়। তার অধিকার আছে সসম্মানে তার জায়গা থেকে সরে যাওয়ার। আশা করি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে পীর সাহেব চরমনের বিপ্লবী নেতৃত্বে আপনারা সংঘবদ্ধ থাকবেন, সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বেন, এই প্রত্যয় রেখে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহপ্রচার ও দাওয়া সম্পাদক জননেতা বরকতুল্লাহ লতিফ। বক্তব্য রাখছেন বরকতুল্লাহ লতিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, উপস্থিত সিনিয়র নায়েব আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আজকের এই ছাত্র সমাবেশ থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকটি প্রস্তাবনা পেশ করব। প্রথমত, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন থেকে, বাংলাদেশে বর্তমানে জাতীয় ইউনিভার্সিটিতে যারা পাশ করছেন শতকরা 66% বেকার, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন প্রায় 50% বেকার। অর্থাৎ বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের জন্ম হয়েছে, তারা ঠিকমতো চাকরি পাচ্ছেন না, তারা মেধার তাদের স্বীকৃতি পাচ্ছেন না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানাবো যে আপনাদের অন্যতম যে কাজটি হবে যে এই লক্ষ লক্ষ ছাত্রদেরকে চাকরির ব্যবস্থা করা। আমরা জানি বর্তমানে সরকারি পোস্টে প্রায় 4 লক্ষ পোস্ট খালি আছে এবং যে সমস্ত দুর্নীতি করে যারা আজকে টিকে আছেন প্রশাসনে, এদেরকে যদি তদন্তের মধ্যে বিদায় করা হয় সেটা 5 লক্ষ ছাড়িয়ে যাবে। অতএব একটা কম্বাইন্ড নিয়োগের মাধ্যমে, সম্মিলিত নিয়োগের মাধ্যমে প্রশাসনের প্রত্যেকটা স্তরে যদি আমরা সব যোগ্য মেধাবীদেরকে নিয়োগ দিতে পারি, তাহলে যে আমরা সংস্কারের আশা করছি, একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে। আর একটি আমি উদাত্ত আহ্বান জানাবো বর্তমানে বিচার ব্যবস্থার দিকে। বর্তমানে 41 লক্ষ মামলা বিচারাধীন। কেন এই অবস্থা? অতএব বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যে 2007 সালে মালদার হোসেন মামলার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচারককে পৃথকীকরণ করা হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, এটিকে পুরোপুরি বাস্তবায়ন করে এবং একটি টাস্ক ফোর্স গঠন করে, একটি কমিশন গঠন করে বা কমিটি গঠন করে যারা এই ব্যাপারে এক্সপার্ট, এদের সাথে আলোচনা করে কিভাবে এই মামলার পাহাড়কে কমানো যায় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, আন্দোলনের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সমবেত ছাত্র ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমরা একটি নতুন একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার আমাদের উপর থেকে আজকে এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই পালানোর পর থেকে এদেশে নতুন করে আবার প্রতি বিপ্লব করার জন্য সেই পরাজিত শক্তি নতুন করে আবার চক্রান্ত শুরু করেছে। আজকে এই প্রতি বিপ্লব যারা করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারীকে এদেশ থেকে লাঠি পেটা করে রেখে দিয়েছে, আবার যদি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয় তাহলে ছাত্র জনতা আবার নতুন করে আবার জেগে উঠবে। আজকে আমরা বলে দিতে চাই, এখানে অনেক বক্তাই বলেছেন, আজকে বিগত 16 বছরে যারা এই দেশকে বিভিন্নভাবে শোষণ করেছে, এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, এই সকল কাজের যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। কেউ চাঁদাবাজি দখলদারিত্ব করতে চাইলে আমরা নিজেদের অবস্থান থেকে জেগে উঠবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক জননেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি এদেশের হাজারো লক্ষ মানুষের আশার আলো সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমাতুহু সহ উপস্থিত আছেন মোহতারাম মহাসচিব, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় স্থানীয় দায়িত্বশীল এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত আমার তৌহিদি ছাত্র জনতা। আজকে অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমি আসার পরে আলোচনা শুনতেছিলাম ভারতের আগ্রাসন সম্পর্কে। ভারত কিভাবে আমাদের উপরে বন্ধুর নামে ধোঁকা দিয়ে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, অর্থনৈতিক আগ্রাসন,
সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষার মধ্যে আগ্রাসন, শেষ পর্যন্ত বিনা নোটিশে রাতের অন্ধকারে বাঁধ ছেড়ে দিয়ে আমার ভাই বোনদেরকে পানিতে নিমজ্জিত করে মারার আগ্রাসন। এখনো অনেকে বলেন ভারত আমাদের খুব কাছের বন্ধু, ভারত যেহেতু আমাদের চতুর্পাশে, তাদেরকে অ্যাভয়েড করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না। আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি না, ভারত আমাদের পেটের মধ্যে। ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে, ভারত আপনারা ভুটান বলেন, নেপাল বলেন, ওইদিকে পাকিস্তান বলেন, অন্যদিকে চায়না বলেন, তার অল্প অদূরেই আফগানিস্তান বলেন, এদিকে বাংলাদেশ। তার মানে ভারতের চতুর্পাশে যারা আছে কেউই তাদের বন্ধু না। কাজে আমি বলবো আমরা ভারতের পেটের মধ্যে নয়, ভারত আমাদের পেটের মধ্যে। সময় আসছে ঘুরে দাঁড়াবার, কথা ঠিক কিনা? যারা মনে করেন ভারত আমাদের বন্ধু, আমি বলবো যেই অত্যাচারী গণখুনের অপরাধে সারা পৃথিবীতে যাকে জায়গা দেওয়া হয় নাই, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টতম স্বৈরাচার এই পৃথিবীতে দ্বিতীয় কেউ জন্ম হয়েছে বলে আমরা জানি না। আমরা চেঙ্গিস খা, হালাকু খার নাম শুনছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। অশোকার নাম শুনেছি, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমরা আবু জেহেল, নমরুদের নাম শুনেছি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস শুনেছি। কিন্তু রাতের বেলা হত্যা করে, দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়া কান্নায় তাদেরকে ধোকা দেওয়ার মতো এরকম স্বৈরাচারে পৃথিবীতে দ্বিতীয় কেউ জন্ম হয়েছে বলে আমি জানি না। সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই, সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে, সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি বলবো ভারত, আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না, আমরা চাই সবার সাথে সুসম্পর্ক। কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন, মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবেন না। এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন, এরপরে বন্ধুসুলভ আচরণ করেন। যদি সম্ভব হয়, কথায় কাজে মিল পাওয়া যায়, আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। সংগ্রামী বন্ধুগণ, সময় অত্যন্ত কম, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মহতারাম আমির, নায়েবে আমির। দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব। আজকে আমরা যে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম। কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা কি দেখতে পাই? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন, তাদের অনেকের বক্তব্যের মধ্যে আমি বৈষম্যহীনতা খুঁজে পাই না। বিশেষ করে আমি বলবো, 2-3 দিন আগে আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল সাহেব, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো মৌলবাদ, এদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে প্রতিবাদ করা হবে। ধর্মীয় রাজনীতি প্রতিহত করবেন,
আপনি ধর্মকে প্রতিহত করবেন, তাহলে বাংলাদেশে কি বাস্তবায়ন করবেন? বাংলাদেশের তো 95% মুসলমান ধর্মপ্রাণ। আপনি ধর্মকে প্রতিহত করে কি রাজনীতি কায়েম? আর